রাল্ফ ওয়ালডো ইমারসনের এসেস অ্যান্ড লেকচার্স বইটি থেকে প্রথম অধ্যায় পড়ছি। প্রকৃতি। নির্জনতায় যেতে হলে একজন মানুষকে সমাজ থেকে যেমন দূরে সরে যেতে হয়, তেমনি নিজের ঘর থেকেও দূরে যেতে হয়। আমি যখন পড়ি এবং লিখি তখন আমি নিঃসঙ্গ নই, যদিও আমার সাথে কেউ থাকে না। কিন্তু কেউ যদি সত্যি একা হতে চায়, তবে তাকে আকাশের তারাদের দিকে তাকাতে দেওয়া হোক। সেই স্বর্গীয় জগৎগুলো থেকে আসা আলোকরশ্মি তাকে এবং সে যা কিছু স্পর্শ করে তার মাঝে একটি দূরত্ব তৈরি করবে। কেউ ভাবতে পারে যে এই উদ্দেশ্যেই বায়ুমণ্ডলকে স্বচ্ছ করা হয়েছে, যাতে মহাজাগতিক বস্তুর মাঝে মানুষ সেই পরম মহিমার চিরস্থায়ী উপস্থিতি অনুভব করতে পারে। শহরের রাস্তা থেকে দেখলে তাদের কি বিশালী না মনে হয়। 1000 বছরে যদি মাত্র এক রাতের জন্য তারারা দেখা দিত, তবে মানুষ কিভাবে বিশ্বাস করত এবং আরাধনা করত এবং বহু প্রজন্ম ধরে ঈশ্বরের সেই আলোকিত শহরের স্মৃতি সংরক্ষণ করে রাখত। কিন্তু প্রতি রাতেই সৌন্দর্যের এই দূতেরা আবির্ভূত হয় এবং তাদের সতর্কতামূলক হাসি দিয়ে মহাবিশ্বকে আলোকিত করে। তারারা এক ধরনের গভীর শ্রদ্ধার জন্ম দেয়, কারণ তারা সবসময় উপস্থিত থাকলেও অধরা। কিন্তু মন যদি প্রকৃতির প্রভাবের জন্য উন্মুক্ত থাকে, তবে সমস্ত প্রাকৃতিক বস্তুই মনের উপর একই ধরনের ছাপ ফেলে। প্রকৃতি কখনোই কোনো তুচ্ছ বা হীন রূপ ধারণ করে না। সবচেয়ে জ্ঞানী মানুষটিও প্রকৃতির গুপ্ত রহস্য জোর করে বের করতে পারে না এবং তার সমস্ত পূর্ণতা খুঁজে পেয়ে নিজের কৌতূহলও হারায় না। একজন জ্ঞানী আত্মার কাছে প্রকৃতি কখনোই খেলার পুতুল হয়ে ওঠেনি। ফুল, প্রাণী আর পাহাড় তার সেরা সময়ের প্রজ্ঞাকে ঠিক ততটাই প্রতিফলিত করে যতটা তার শৈশবের সরলতাকে আনন্দিত করত। যখন আমরা প্রকৃতি নিয়ে এভাবে কথা বলি, তখন আমাদের মনে একটি সুস্পষ্ট কিন্তু অত্যন্ত কাব্যিক অনুভূতি কাজ করে। আমরা মূলত অসংখ্য প্রাকৃতিক বস্তুর দ্বারা তৈরি সামগ্রিক অখণ্ডিত ছাপটিকে বোঝাই। এটাই কাঠুরিয়ার কঠোর কাঠের টুকরোকে কবির গাছ থেকে আলাদা করে। আজ সকালে আমি যে মনোমুগ্ধকর দৃশ্য দেখেছি তা নিঃসন্দেহে 20 বা 30টি খামার দিয়ে তৈরি। এই মাঠের মালিক মিলার ওটারলক এবং দূরের জঙ্গলের মালিক মেনিং, কিন্তু তাদের কারোরই এই পুরো প্রাকৃতিক দৃশ্যের উপর মালিকানা নেই। দিগন্তের এমন একটি সম্পদ রয়েছে যার মালিকানা কোনো মানুষেরই নেই। কেবল তারই আছে যার চোখ এই সবগুলো একত্রে মেলাতে পারে, অর্থাৎ কবির। এটি এই মানুষগুলোর খামারের সেরা অংশ, অথচ তাদের জমির দলিলে এর কোনো অধিকার দেওয়া নেই। সত্যি বলতে খুব কম বয়স্ক মানুষই প্রকৃতিকে দেখতে পারে। বেশিরভাগ মানুষই সূর্যকে দেখে না। অন্তত তাদের দেখায় খুবই অগভীর একটি ব্যাপার থাকে। সূর্য কেবল মানুষের চোখকে আলোকিত করে, কিন্তু শিশুর চোখ এবং হৃদয় উভয়কে উদ্ভাসিত করে। প্রকৃতিপ্রেমী হলেন তিনি, যার ভিতরের এবং বাইরের অনুভূতিগুলো এখনও একে অপরের সাথে সঠিকভাবে সমন্বিত, যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও শৈশবের সেই সারল্যকে ধরে রেখেছেন। স্বর্গ এবং পৃথিবীর সাথে তার এই সংযোগ তার দৈনন্দিন খাদ্যের অংশে পরিণত হয়। প্রকৃতির সান্নিধ্যে সত্যিকারের দুঃখ থাকা সত্ত্বেও মানুষের ভেতর এক বন্য আনন্দের স্রোত বয়ে যায়। প্রকৃতি বলে, সে আমার সৃষ্টি এবং তার সমস্ত অপ্রাসঙ্গিক দুঃখ সত্ত্বেও সে আমার সাথে আনন্দিত হবে। কেবল সূর্য বা গ্রীষ্মই নয়, বরং প্রতিটি প্রহর এবং ঋতুই তার নিজস্ব আনন্দের উপহার নিয়ে আসে। কারণ রুদ্ধশ্বাস দুপুর থেকে শুরু করে গভীরতম মধ্যরাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত ও পরিবর্তন মনের একটি ভিন্ন অবস্থার সাথে মিলে যায় এবং তাকে পূর্ণতা দেয়। প্রকৃতি এমন একটি পটভূমি যা কোনো আনন্দের বা শোকের দৃশ্যের সাথে সমানভাবে মানিয়ে যায়। সুস্বাস্থ্যের অধিকারী হলে বাতাস এক অবিশ্বাস্য গুণসম্পন্ন সঞ্জীবক হয়ে ওঠে
গোধূলি লগ্নে মেঘলা আকাশের নিচে বরফ গলা কাদা পানির মধ্যে দিয়ে একটি ফাঁকা প্রান্তর পার হওয়ার সমান। বিশেষ কোনো সৌভাগ্যের চিন্তা মনে না থাকলেও আমি এক পরিপূর্ণ উল্লাস উপভোগ করেছি। আমি এতটাই আনন্দিত হই যে তা প্রায় ভয়ের কাছাকাছি চলে যায়। জঙ্গলেও মানুষ তার বয়সকে ঝেড়ে ফেলে, ঠিক যেমন সাপ তার খোলস বদলায় এবং জীবনের যে পর্যায়েই থাকুক না কেন সে সবসময় একটি শিশুই থাকে। জঙ্গলে থাকে এক চিরস্থায়ী যৌবন। ঈশ্বরের এই বাগানগুলোতে এক ধরনের শিষ্টাচার এবং পবিত্রতা রাজত্ব করে। সেখানে এক চিরন্তন উৎসবের আয়োজন থাকে, আর অতিথি কোনোভাবেই বুঝতে পারে না যে 1000 বছরেও সে কিভাবে এর প্রতি ক্লান্ত বোধ করবে। জঙ্গলে আমরা আমাদের যুক্তি এবং বিশ্বাসে ফিরে যাই। সেখানে আমরা মনে হয় জীবনে আমার এমন কোনো বিপদ হতে পারে না, কোনো অপমান, কোনো দুর্যোগ যা প্রকৃতি সারিয়ে তুলতে পারে না। খালি মাটিতে দাঁড়িয়ে খুশিভরা বাতাসে আমার মাথা সিক্ত হয়ে এবং অনন্ত মহাশূন্যের দিকে উত্থিত হয়ে আমার সমস্ত নিজ অহংকার বিলীন হয়ে যায়। খালি মাটিতে দাঁড়িয়ে খুশিভরা বাতাসে আমার মাথা সিক্ত হয়ে এবং অনন্ত মহাশূন্যের দিকে উত্থিত হয়ে আমার সমস্ত নিজ অহংকার বিলীন হয়ে যায়। আমি একটি স্বচ্ছ চক্ষু গোলকে পরিণত হই। আমি কিছুই নয়, আমি সব কিছু দেখি। বিশ্বসত্তার স্রোত আমার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমি ঈশ্বরের একটি অংশ বা কণা হয়ে উঠি। সবচেয়ে কাছের বন্ধুর নামটিও তখন ভিনদেশী এবং আকস্মিক বলে মনে হয়। ভাই হওয়া, পরিচিত হওয়া, মালিক বা ভৃত্য হওয়া তখন এক অতি তুচ্ছ বিষয় এবং এক ধরনের বিরক্তি মনে হয়। আমি সীমাহীন এবং অমর সৌন্দর্যের প্রেমিক। রাস্তা বা গ্রামের তুলনায় আমি জঙ্গলে অনেক বেশি প্রিয় এবং অন্তরঙ্গ কিছু খুঁজে পাই। শান্ত প্রকৃতির দৃশ্যে এবং বিশেষ করে দিগন্তের ওই দূরের রেখায় মানুষ যখন কিছু দেখে যা তার নিজের প্রকৃতির মতোই সুন্দর। মাঠ এবং জঙ্গল যে সবচেয়ে বড় আনন্দের যোগান দেয় তা হলো মানুষ এবং উদ্ভিদের মধ্যে এক গুপ্ত সম্পর্কের ইঙ্গিত। আমি একা এবং অস্বীকৃত নয়। তারা আমার দিকে মাথা নাড়ে আর আমি তাদের দিকে। ঝড়ে গাছের ডালপালা দুলনি আমার কাছে একই সাথে নতুন এবং পুরনো। এটি আমাকে অবাক করে, তবুও তা অজানা নয়। এর প্রভাব অনেকটাই সেরকম যখন আমার মনে কোনো উচ্চতর চিন্তা বা ভালো কোনো আবেগ ভর করে, যখন আমি ভাবি যে আমি সঠিক চিন্তা করছি বা সঠিক কাজটি করছি। তবুও এটা নিশ্চিত যে এই আনন্দ তৈরি করার ক্ষমতা প্রকৃতির মাঝে থাকে না, বরং মানুষের মাঝে থাকে, অথবা উভয়ের এক সামঞ্জস্যের মাঝে। এই আনন্দগুলোকে অত্যন্ত পরিমিতভাবে গ্রহণ করা প্রয়োজন, কারণ প্রকৃতি সবসময় ছুটির দিনের সাজে সজ্জিত থাকে না, বরং যে দৃশ্য গতকাল সুবাস ছড়াচ্ছিল এবং অপ্সরীদের খেলার জন্য ঝিকমিক করছিল, আজ তা বিষাদে আচ্ছন্ন হয়ে যায়। প্রকৃতি সবসময় আমাদের আত্মিক বা মানসিক অবস্থার রং ধারণ করে। বিপদে পতিত কোনো মানুষের কাছে তার নিজের আগুনের উত্তাপেও বিষাদ লুকিয়ে থাকে। আর যে ব্যক্তি সম্প্রতি কোনো প্রিয় বন্ধুকে হারিয়েছে, প্রাকৃতিক দৃশ্যের প্রতি সে এক ধরনের অবজ্ঞাই অনুভব করবে। আকাশের সেই বিশালতা কমে যায় যখন এটি পৃথিবীর মানুষদের মূল্যহীনতার উপর নেমে আসে।